একদিন জিমের ওই ওনারটাই যেখানে আমরা টাকা দিয়ে প্র্যাকটিস করতাম হঠাৎ আমাদেরকে বললো তোমাকে জিম আসতে হবে না, আমার জিমে তোমাকে অ্যালাউ নেই। ওই সব নেগেটিভ কমেন্ট আমাকে খুব মোটিভেট করতো। মনে একটাই ভাবনা থাকে, যদি আমি 100 কিলো মারার পর আমার পা ভেঙে যায়, আমাকে পা দরকার নেই। বন্ধুটা বললো আমাকে কি ভারত अब हम लोग জিম খুলেंगे। অ্যাক্সিডেন্টটা হলো কি করে সেটা একটু আমাদের বলো। অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার লিগামেন্ট ভেঙে গেছে, তাই বললাম ঠিক কী করে হবে, আমার গেম আছে, গেম খেলতে পারবে না। তোমার তো একটা পা সরু হয়ে গেছিল, এবার এখন দেখছো অনেকটা রিকভার করেছো, তো তখন মানে এক্সারসাইজটা করতে কিভাবে? তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রায় 70-75 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি। সেটা একটা রিজন আছে, সেটা কারণটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির কিছু লোকজন চায় যে আমরা এইভাবে করে সত্যটা যাতে না তুলে ধরতে পারি, যাতে আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যায়, এই জন্য অনেকে রিপোর্ট করেছিল এবং আমাদের চ্যানেলটা ব্লক হয়ে গেছিলো। যাই হোক, এইভাবে করে আমাদের আটকানো সম্ভব না, যারা করেছে তাদেরও বলে রাখি কোনোভাবেই সম্ভব না। আমরা আসবো এবং একমাত্র তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যা ভিডিও নিয়ে এসেছি এবছর এবং আগের বছরের লাস্টের দিক দিয়ে কিন্তু দারুণ পারফরমেন্স নিয়ে এসছে, এবং কে এসে সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে, থাম্বনেলে অবশ্য বুঝে হয়ে গেছো তোমরা এতক্ষণে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। এতদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আশা করি আগে যেরকম ভালোবেসে গেছো আমাদের, এখনও সেরকম ভালোবেসে যাবে। সরাসরি ভিডিওর দিকে চলে যাই আমরা, আসো। তো 2024-এর প্রথম ভিডিও নিয়ে এসেছি আমি, আমার সাথে বসে আছে ইন্ডিয়ান কাইগ্রিন ভরত শ্রেষ্ঠ। ভরত, তোমাকে তো আবার ওয়েলকাম করি আমার চ্যানেলে। এর আগে তুমি এসছো আমাদের চ্যানেলে অনেকবার, আবার ওয়েলকাম করছি। এটা একটা কারণও আছে ওয়েলকাম করার, কারণ হচ্ছে আমি একটু বলে রাখি, ভরতের কিন্তু 2019 সালে সম্ভবত পা ভেঙে গেছিলো। সেখান থেকে কামব্যাক করে এত ইজিলি কীভাবে কামব্যাক করলে তুমি? মানে আমি কেন বলতে চাইছি, কারণ ফিট এক্সপোর মতো ন্যাশনাল লেভেলের একটা গেম, সেখানে তুমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। হ্যাবিট ক্লাসিক বা হ্যাবিট স্পোর্টস ফেস্টিভ্যাল যদি আমি বলি, সেখানে তুমি রানার আপ হয়েছো। হ্যাঁ, এত ইজিলি কীভাবে সম্ভব, কীভাবে রিকভারি করলে নিজেকে? তোমার পাটা একদম সরু হয়ে গেছিলো, একটা সাইড, একটা পা। হ্যাঁ, 10 কেজি বডি ওয়েট কমে গেছে, 10 কেজি ওয়েট কমে গেছিলো। সেখান থেকে তুমি নিজেকে কীভাবে মোটিভেট করলে এবং ইজিলি কীভাবে তুমি এইভাবে অ্যাচিভমেন্টগুলো করছো, একটু আমাদের দর্শকদের বলো, যারা বুঝতে পারে। ইজি তো বলবো না, কেন কি আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে অনেক ডিমোটিভেট করা হয়েছে লোক দিয়ে। যেমন আমি যখন প্রথমবার অ্যাক্সিডেন্ট হলো, আমি 2 মাস বেড রেস্ট ছিলাম, তখন আমি প্রথমবার যখন জিমে কাজে যাই, তা আমার কাজ থেকেও বাদ করা হয়েছিল। ডাইরেক্ট বলেছে তোমাকে জিম আসা দরকার নেই, তুমি আর পারবে না। তো ওই সব নেগেটিভ কমেন্ট আমাকে খুব মোটিভেট করতো। তারপরে আমি আমার বন্ধু একটা ছিল, খুব ভালো বন্ধু, আমার বন্ধু বলো ভাই বলো, আমার সানি রয় বলে ছেলে আছে, ও আমাকে ডেলি নিজের বাইকে করে, ও নিজের হাত ভাঙা কিন্তু আমাকে নিয়ে ও বাইক করে ডেলি জিম যেত। একদিন জিমের ওই ওনারটাই যেখানে আমরা টাকা দিয়ে প্র্যাকটিস করতাম হঠাৎ আমাদেরকে বললো তোমাকে জিম আসতে হবে না, আমার জিমে তোমাকে অ্যালাউ নেই। আমরা ওই জিমটা ছেড়ে বেরিয়ে গেলাম ইনস্ট্যান্ট। তারপর আমরা অন্য জিম গিয়েছি, একটা জিমে অনারকে কল করেছে। আমার যেমন মতন ছেলে হঠাৎ কোনো জিমে যেতে পারেও না, আগে কল করে জিজ্ঞাসা করতে হয়। আসানসোল যেমন অনেক জিম আছে, তা একটা মতো ভালো জিম নাম, ওখানে জিমে কল করেছি আমি কি প্র্যাকটিস করব, তো আসি কাল থেকে। তো বললো হ্যাঁ আসো। তারপর যখন যাই, আবার আমরা কল যখন করলাম তখন বলছো না আর আসতে হবে না আমার জিমে, তোমাকে দেখে আমার জিমের ট্রেনাররা পছন্দ করে না। আচ্ছা, আমি এটা শুনে খুব মন দুঃখ হলো, এত বছর 20 বছর ধরে বডি বিল্ডিং করে এত আমি নাম কামিয়েছি, এইসব শোনার জন্য মানে আমি কান্নাকান্নির মতন হয়ে গেছিলাম। তখন ওই বন্ধুটা বললো আমাকে कि भारत अब हम लोग जिम खोलेंगे, अब किसी के जिम में प्रैक्टिस नहीं करना है, अपना जिम करेंगे। हम बोला कि ये तो पॉसिबल नहीं है, अभी बहुत मुश्किल है खर्चा। बोला कैसे भी हो जिम करेंगे। তখন ও আমি ওকে বললাম একজন আছে আরও, ওকে একটু কল করি, একটা মুসলিম লোক, ওর জিমের নাম হচ্ছে ফিটনেস ফ্যান্টাসি। তো ওই জিমে ওনারকে আমি কল করলাম, মেহতাবদা বলেছে, মেহতাবদা প্র্যাকটিস করবো। কারণটা আমি বললাম আমার এমন জিমের অন্যের সঙ্গে ঝগড়া। বলে আরে আপকাই জিমে যাইয়ে খাটিয়ে। ওই জিম থেকে আমি কাম ব্যাক করলাম, কেন ওই জিম আমার কাছে টাকা নিত না, ফ্রিতে করতাম। আমি টাকা কতবার বলেছি দাদা টাকাটা তুমি নাও, আরে ভরত ভাই ক্যা পয়সা লেঙ্গে, ফ্রিতে প্র্যাকটিস করেছি। ওখান থেকে আমি পাটা রিকভার করলাম, পুরো ভালো করে পা প্র্যাকটিস করলাম। তারপরে আমার ওই বন্ধুটা যে আমাকে প্রমিস করেছিল নতুন জিম হবে, ওই অনেক জায়গা থেকে জায়গা খুঁজে টাকা জোগাড় করলাম আমরা দুজনে মিলে, ঠিক আছে, অনেক কিছু কষ্ট করে টাকা জোগাড় করে একটা ছোটো জিম সেট আপ করলাম। আর জিমের অনার হয়েছি, প্রাউড আছে, আমার বন্ধুর উপরে প্রাউড, আমিও প্রাউড করি। আর তখন নিজের জিম হওয়ার পর কী আছে, সারাদিন জিমেই, কোনো কাজ নেই।
তো আমি সারাদিন জিমে খালি পায়ে প্র্যাকটিস করতাম, আমার পা খুব সরু হয়ে গেছিল। অ্যাক্সিডেন্টটা হলো কি করে সেটা একটু আমাদের বলো। অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি শেরু ক্লাসিকের প্রেপে ছিলাম, টপ ফর্মে ছিলাম, জীবনের সব থেকে বেস্ট ফর্ম বলতে গেলেন। 90 কেজি মতন বডি ওয়েট লিনে ছিল আমার তখন। ভিডিও হতে পারে, আপনি আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারেন। তখন আমার বডি বিল্ডিং একটা সমস্যা কী আছে না, লাস্টে যখন প্র্যাপ নেবেন তার সল্ট বডিতে ছাড়তে হয়, কার্ব ছাড়তে হয়, তখন মাথা কাজ করে না। তখন লাস্টে প্র্যাকটিস করে মোটামুটি প্রায় 10টা বেজেছিল। আমার খুব খিদা, ডাইটিংয়ে খুব ক্রেভিং হয়। আমি ভাবলাম কি তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করে আমি রান্না নিজে করি, কেন মা বাবা নেই বাড়িতে, আমার বিয়ে হয়নি তখন, নিজে রান্না করে খেতে হতো। তো আমি তাড়াতাড়ি বাইকে স্টার্ট করে আর রাস্তা ক্রস করছিলাম রাতে। সবাইকে বলে দিই ডাইটিং করো, কিন্তু বাইক যখন চালাবে না একটু আগে পিছে দেখে নেবে, ঠিক আছে? কেন সাবধানী খুব দরকার, নাহলে শরীর থাকবে না তো কম্পিটিশন কী করে হবে। এইটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, আমার ভুল হয়েছে। আমার ভুল এটা, ক্রসিং সময় আমি দেখিনি, আমি জাস্ট রাস্তা ধরেছি, একটা খুব স্পিড একটা মদ খাওয়াই লোক বাইক দিয়ে আমাকে ঠুকে দিল, হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। আমি উঠতে পারছি না, আমি ভাবলাম যে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাম লাগিয়েছি, এক্সরে করেছি, বললো না ঠিক আছে, কিছু হয়নি, জাস্ট ইন্টারনাল ড্যামেজ আছে, কিছু একটা ঠিক হয়ে যাবে। বাম লাগাচ্ছি, ঠিক হচ্ছে না, 2-3 দিন আর পাটা সোয়েল করে গেছে। ওই বন্ধুটা আমাকে বাড়ি থেকে তুললো, বলছে ভারত এইরকম বসে এসে बैठने से तो नहीं होगा, চলো মেরে সাথে উঠো। ও আমাকে যেমন তেমন করে ডাক্তার কাছে নিয়ে গেছে। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর বললো কি তোমার লিগামেন্ট ভেঙে গেছে। তাই বললাম ঠিক কী করে হবে, আমার গেম আছে। গেম খেলতে পারবে না। মনটা আমার পুরো ভেঙে গেলাম। তখন আমার গার্লফ্রেন্ড ছিল, আমার এখন যে ওয়াইফ ছিল। ওকে আমি রাতে কল করলাম, শুনো না এমন এমন ব্যাপার, আমার অপারেশন লিখে দিয়েছে, আর আমি গেম খেলতে পারবো না। তখন তো ও আমাকে বললো কলকাতা চলে আসো। তো আমি বললাম খুব খরচার ব্যাপার, হ্যাঁ অলরেডি অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে বডি বিল্ডিংয়ে। তখন আমার যা শ্বশুরমশাই যা হবে, ও বলে তুমি টাকার ব্যাপার চিন্তা করো না, তুমি চলে আসো কলকাতা, যেভাবে আমি থাকবো কোথায়। তো বলছে তো তুমি চিন্তা করার দরকার নেই, তুমি চলে আসো। তখন বাবা আমাকে এই বাড়িতে রাখলো 2 মাস। অপারেশন হলো, সব কিছু হলো, সবাই সাপোর্টও করেছে ভালো। তো 2 মাস থেকে আমার মানে বউ হয়নি, গার্লফ্রেন্ড তখন ছিল। ও আমাকে এই বেডে খাওয়াতো, এই বেডে স্নান করাতো, বেডে পটি করাতো। আমার ভাগ্যটাই ভালো, এত ভালো কি এরকম বউ পেয়েছি, নাহলে এটা পসিবল ছিল না। ওই আমাকে এই বডি বিল্ডিংয়ে আবার আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে। আমি একা পারতাম না, আমি গিভ আপ করে দিচ্ছিলাম। তখন আমার মনে একটাই কথা ছিল যে আমার লাইফ শেষ, আর পারবো না আমি। বডি বিল্ডিং তো ভুলে গেছি, কেন কি যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা জানে কি যখন পা ভেঙে যায় আর যখন হাঁটতে পারবে না একটা লেভেলে এসে, তো জীবনটা শেষ, মানে কিছু পুরো অন্ধকার, লাইফটা পুরো অন্ধকার। কিন্তু 2 মাস পর আমার বউ আমাকে হাঁটাতো, এই ব্যারাকপুর স্টেশনে আমাকে কোলে ক্লেচে নিয়ে হাত ধরে ধরে আমাকে মল নিয়ে যেত। মল গিয়ে লাগতো কি না জীবন এখন বাকি আছে, জীবনটা একটু বাকি আছে। আর আস্তে 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 পাটা যখন আস্তে আস্তে ব্যথাটা কমলো, 2-2.5 মাসে কনফিডেন্স আসলো। যখন আমি হাঁটতে শুরু করে দিয়েছি তখন বুঝতে পেরেছি না ঠিক হচ্ছে। মানে যেমন বেবি, একটা ছোটো বেবি যখন হাঁটতে শিখে ওইরকম হাঁটতে শুরু করলাম, কনফিডেন্স আসলো ঠিক হবে, এবারে ঠিক হবে। তখন আমি বাড়িতে ফিজিওথেরাপি নিতাম, খুব কষ্টও হয়েছে। ভিডিও দেখে দেখে করতাম ফিজিওথেরাপি। 3 মাসের পর পুরো আমি হাঁটতে শুরু করি, কিন্তু এখন পর্যন্ত আমি দৌড়তে পারি না। কার্ডিও করি কিন্তু আমি দৌড়ি না, মনে একটা ভয় থাকে। স্কোয়াট মারি, যত স্কোয়াট আগে মারতাম এখনও অত স্কোয়াট মারি, একটু অসুবিধা হয়, কিন্তু আমি মনে একটাই ভাবনা থাকে যদি আমি 100 কিলো মারার পর আমার পা ভেঙে যায়, আমাকে পা দরকার নেই, আমি কাঠের পা লাগিয়ে নেব। তোমার পা একদম সরু হয়ে গেছিলো, সেখান থেকেই এত সুন্দর কামব্যাক, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় 2টো ইভেন্ট, সেখানে তুমি চ্যাম্পিয়ন হলে, রানার আপ হলে। আমার পা পুরো সরু হয়ে গেছিলো, কিন্তু রিকভারও করেছি, আর বড় 2টা গেম খেলে আমি ভালো প্লেসও পেয়েছি। আর আমি আগেও বড় বড় গেম খেলবো, আর ওই সব লোককে আমি দেখাবো কি যা যা আমাকে নেগেটিভ কমেন্ট করেছিল কি আমি পারবো না, আমি গিভ আপ করে দেবো, আমার চ্যাপ্টার ক্লোজ, আমার বুক বয়স শেষ, আমি জাস্ট শুরু করেছি, এটা ওকে দেখাবো আমি।
পুরো বাংলাকে দেখাবো। আর আমি মোটিভেটও করি সবাইকে কি আমার মতন যার যার হয়েছে বসে থাকো না ভাই, কেউ আসবে না তোমাকে হেল্প করতে, তোমাকে নিজের হেল্প নিজেই করতে হবে। তুমি যে আশাতে বসে থাকবে না কি ভগবান আছে ভগবানও দেখে তুমি কত করতে পারো। আমি বাস শিবের নাম নিই সবসময়, শিবের নাম নিই, শিবের নাম জপে ওম নমঃ শিবায় বলতে থাকি আর প্র্যাকটিস করতে থাকি। আর নেগেটিভ থট আমি আসতে দিই না ব্রেনে, নেগেটিভ আসলে আমি গিভ আপ মানে ছাড়ো এরকম এরকম করে দিই, খালি পজিটিভ ভাবি আমি। তাই জন্য আমি একটু ইন্ডিয়ান কাইলিন বলে এখানে পৌঁছেছি। একদম একদম। তো তোমার তো একটা পা সরু হয়ে গেছিল, এবার এখন দেখছো অনেকটা রিকভার করেছো, তো তখন মানে এক্সারসাইজটা করতে কিভাবে, মানে কোনো নতুন কোনো ট্রিক লাগিয়েছিলে বা ওই এক্সারসাইজটা বেশি করে করতে ওই পায়ের, বা কি ব্যাপার ছিল? ট্রিক কিছু নেই, যারা বডি বিল্ডিং করে ওরা জানে বডি বিল্ডিংয়ে সিম্পল একটাই মেথড হচ্ছে মাসেলস ব্রেক করো আর মাসেলসকে রিকভার করো। তো আমি কি করেছি, আমি দেখলাম কি আমার একটা পা খুবই স্ট্রং আছে, তো আমি ভাবলাম কি না একটা ওয়ার্কআউট কম করি। যেমন আমি স্কোয়াট মারতাম, তো স্কোয়াট তো আমার ফিক্স আছে, তা আমি একটা পাকে না বেশি করে ভাবে ওয়ার্কআউট করতাম কি, যেমন স্কোয়াট করলাম এক পাটাকে সিঙ্গেল স্কোয়াট করলাম, স্কোয়াট করলাম এক পাটাকে সিঙ্গেল স্কোয়াট করলাম। স্কোয়াট করার আগে আমি এই পাটাকে সিঙ্গেল স্কোয়াট করে টাইট করতাম, একটু থাকিয়ে দিতাম, কেন এই মাসেলটা পুরো থেকে যায়। তারপর যখন আমি ওয়ার্কআউট করতাম বেশি মাসেলস ব্রেকডাউন হতো। আমি রেজাল্ট দেখলাম কি আফটার ওয়ার্কআউট মানে একদিন পর এই পায়ে ব্যথা বেশি থাকতো, এই পায়ে ব্যথা কম থাকতো। তখন আমার লাগলো না এই মাসেল বেশি ওয়ার্কআউট হয়েছে। লেগ প্রেসটাও সেম, আমি স্কোয়াট কম মারতাম কেন এক পায়ে জোর এখনও ভয় লাগে, কিছু একটা মনে সাইকোলজি ভয় আছে, ওইটা কোনো দিন যাবে না মনে হয়। তো আমি লেগ প্রেস খুব করেছি, আমার লেগ প্রেস ওয়েট 10 কেজি থাকো 50টা র্যাপ মারতাম, 200 কেজি 50, এখন আমি লেগ প্রেস মিনিমাম 450 থেকে 500 কেজি মারি, তখনও আমি 50টাই র্যাপ বার করি, কান্না কাটি চিল্লা চিল্লিমি করেই 50টা র্যাপ বার করি তো করি। এটা 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 একটা সেটে 50টা র্যাপ 450 কেজি নিয়ে মারি আমি, এখনও আমি 450 কেজি নিয়ে মারি। আমি মনে একটাই চল যদি না মারি তাহলে আমি পারবো না, কেন আমি অন্য ওয়ার্কআউট আর করতে পারি না লেগ প্রেস ছাড়া। এই পুরো পা রিকভারি আমি লেগ প্রেস দিয়েই করেছি। তাও আমি মারার পর যখন আমি পুরো টাইট হয়ে যেতাম, তুমি একটা সেটে যদি 50টা 60টা র্যাপ মারো 10 সেট মারো না, তাহলে 1 ঘন্টায় শেষ হবে না। শুনলে ইজি লাগছে, কিন্তু এই 10টা সেট বাইর করতে করতে আমাকে 2 ঘন্টা লাগতো। 50টা ইজি নয় কি, আমি 450টা র্যাপ লাগালাম, মারলাম 5টা, এবার হোল্ড করলাম 1 সেকেন্ড, ফির আবার মারলাম, উঠতাম না, একবারে তো হবে না 50টা র্যাপ। তার 450 কিলো র্যাপ যেমন আমি মারছি, 10টা মারলাম 2 সেকেন্ড রেস্ট করলাম, আবার মারলাম, এরকম হোল্ড করে 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 50টা মারতাম। ওই সেট বার করতে করে 2 ঘন্টা লাগতো খালি লেগ প্রেস করার জন্য। যখন পুরো টাইট হয়ে গেছে তারপরে আমি আবার সিঙ্গেল লেগ প্রেস মারতাম এই রোগা পায়, নাহলে হবে না। আমি জানি তো সেম মেথডে করা যাবে না, ওই অনেক কষ্ট করে টাইম দিয়ে 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 আমি এই পাটাকে রিকভার করি। এখন দেরি আছে, আর 1 বছর পর আর কেউ ধরতে পারবে না কোন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, তোমার তো বডি ওয়েট বলছিল যে 10 কেজি তোমার কমে গেছিল, তোমার এখনো কি বডি ওয়েট? তুমি আগে 70 খেলতে নাকি 75 খেলতে? আগে আমি লাস্ট গেম খেলেছি 80 কেজিতে। লাস্ট 80 কেজিতে খেলেছো? হ্যাঁ, সংগ্রাম ক্লাসিক। আর এখন তুমি 70 কেজিতে খেলছো। তা এটাকে তুমি আর কত কেজিতে তুমি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে লাস্ট একদম? আমি 80 কেজিতেই খেলার ইচ্ছা ছিল, কিন্তু আমি দেখলাম 4 বছর যখন তুমি রেস্ট করবে তো পিছনে ছেলেরা তো খাটছে, ওকে বিট করা পসিবল না। কেন কি এটা নিয়ম আছে, কাম ব্যাক মানে একটু ভালো নিয়ে যাও। আর বডি বিল্ডিংয়ে একটাই রুল আছে, কন্ডিশন। সাইজ ডাজেন্ট ম্যাটার, সাইজ কোনো ম্যাটার করে না। আমি ভাবলাম যদি ধরো তুমি, মনে বলতাম বড় চেষ্টা, তুমি 80 কেজিতে খেলেছো লাস্ট টাইম, 80 কেজি মানে আমার পারফেক্ট বডি ওয়েট 80 কিলো ছিল না, 76 77-এ আমি বডি ওয়েট নিয়ে যেতাম। আমি যদি এই ওয়েট আবার নিয়ে যাবো তো ওই কোয়ালিটি পাবো না, আমি কোয়ালিটি হারিয়ে ফেলবো। আমি নিজের মাসেলসটাকে খেয়ে 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 69 60, এই লাস্ট টাইম আমার 68 বডি ওয়েট ছিল, 68 করে আমি 70-তে খেললাম, তাকে আমার ফারারি মতন কোয়ালিটি চলে আসে। আর ওইটা আমার মেথডটা কাজও আসলো। স্টেজে দাঁড়িয়েছিলাম, সবার বলতো ওয়াও সেলসটা ইজ গ্রেট। আর ফার্স্ট সেকেন্ড তো জীবনে তো আমি ম্যাটার করি না, কেন কি ট্রফি বাড়িতে থেকে যাবে। আমি এখনও প্রাউডলি বলি, আমার বউ জানে, আমার সব ফ্রেন্ডসকে, আমি ট্রফি পড়ি না কি লেখা আছে, এখন পর্যন্ত আমি ফিট এক্সপোর্ট ট্রফি ধরে এরকম পড়ি না,
না এই যা এখন দেখুন সামনে হ্যাবিট ক্লাসিকের ট্রফি টাঙ্গা আছে, দাও শোনা। এই যে ট্রফি এখন দেখুন আমি দেখতে পাচ্ছি হ্যাবিট ক্লাসিক লেখা আছে, বডি বিল্ডিং লেখা আছে, ম্যান ফিজিক্স, উম্যান ফিটনেস লেখা আছে না, এই জাস্ট এখন পড়লাম। আমি জীবনে পড়ি না মেডেলে কি লেখা আছে কি, আমি জানি এইসব শুধু অহংকার। একদম এইটাকে যদি আমি চোখের সামনে রাখবো বাবা পড়ে অহংকার, এটাকে আমি সাইড রেখে দিই। লোকের যা মনের ভিতরে যা জায়গাটা বানানোই আমার 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 মানে আমার গোল, আমার টার্গেট থাকে। আমি সবাইকে এইটাই বলে কি ট্রফিস মেডেল জেতার জন্য তৈরি করো নিজেকে, দিল মানে মন জেতার চেষ্টা করো। মন জিতলেই জীবনভর সাকসেস থাকবে। টাকা পয়সা কিছু নেই, মন মেন জিনিস হচ্ছে। এইটাই আমার মানে বলার কর্তব্য। তা মোটামুটি তোমার জার্নি শুনলাম, কীভাবে তুমি কামব্যাক করলে। আশা করি আমাদের যারা দর্শকরা এই ভিডিওটা দেখছে প্রচুর মোটিভেট হবে একদম। এবং আমি চাইবো আমাদের দর্শকদের কাছে মানে হাত জোড় করে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা ওকেও সাপোর্ট করো, আমাদেরকেও সাপোর্ট করো, আমরা সবসময় তোমাদের সাথে রয়েছি। এত কিছু বাধা বিপত্তির পরও তোমাদের জন্য এই ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত রয়ে গেছি আমরা কিন্তু ছেড়ে চলে যাইনি। তোমাদের জন্যই বাড়িতে বসে বসে সবার বডি বিল্ডিংকে চিনতে পেয়েছে, কেন কি সবাই তো স্টেজে যেতে পারে না। তোমাদের জন্যই বাড়িতে বসে সবাই বডি বিল্ডিং দেখতে পাচ্ছে, বেঙ্গলে কত বডি বিল্ডার আছে, বেঙ্গলের বডি বিল্ডিং স্ট্রাগলটা কি, তোমাদের জন্যই দেখতে পেয়েছে সব। তোমাদের খুবই আমি থ্যাংক ইউ বলি। সেটা তোমাদের ভালোবাসা, আমাদের দর্শকদের সমস্ত ভালোবাসা। তোমরা এভাবে করে ভালোবাসা দাও, আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো, তোমাদের আরও মোটিভেট করব। তো চলো সবাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তুমিও ভালো থাকো এবং আমাদের সাপোর্ট করো। চলো।